বিসমিল্লাহির রহমানির রহিম। মধুকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁকড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক ইংরেজি, বাঁকড়া ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটি অংশ, যাকে চেঞ্জিং ভয়েস বা ভয়েস চেঞ্জ বলে, সে বিষয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। আশা করি অল্প সময়ের ভিতরে আমি তোমাদের এই বিষয়ে স্বল্প পরিসরে জ্ঞান দিতে পারবো। তোমরা লক্ষ্য করো, আমরা ভয়েস নিয়ে আলোচনা করছি। প্রথমে জেনে নিই ভয়েস কি। ভয়েস আর বাংলা অর্থ হলো গিয়ে আমরা বলেছি কি বাচ্য। ভয়েস শব্দটির বাংলা অর্থ কি বাচ্য। ভয়েস কাকে বলে আমরা একটু মনোযোগ সহকারে শুনবো এবং পারলে খাতায় লিখে রাখবো। ক্রিয়া প্রকাশের সক্রিয় বা নিষ্ক্রিয় ধরনকে, ক্রিয়া প্রকাশের সক্রিয় বা নিষ্ক্রিয় ধরনকে বাচ্য বা ভয়েস বলে। আমরা যদি উল্টা করে বলি, ভয়েস হলো ভার্বের এমনই একটি রূপ যার দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পাদন করে বা কখনো সাবজেক্টের উপর কাজ আরোপিত হয়, তাকে আমরা ভয়েস বা বাচ্য বলি। আমরা আবার একটু বলি, ক্রিয়া প্রকাশের সক্রিয় বা নিষ্ক্রিয় যে ধরন, সেটাকেই আমরা বাচ্য বলে থাকি। আমরা একটু উদাহরণে যাই। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, I have done it. I have done it. তোমরা লক্ষ্য করো, এখানে I have done it, আমি এটি করেছি। এখানে কাজটা কে সম্পাদন করেছে? আমি করেছি। অর্থাৎ বাক্যের ক্রিয়া সাবজেক্টের দ্বারা সরাসরি সম্পাদিত হচ্ছে। এটা আমাদের এক ধরনের ভয়েস। কি ভয়েস আমরা একটু পরে জানি। আবার যদি বলা হয়, ইট হ্যাজ বিন ডান বাই মি, তোমরা লক্ষ্য করো, এটাও আর এক ধরনের ভয়েস, যে আমার দ্বারা কাজটি সম্পাদিত হয়েছে। এখানে তোমরা লক্ষ্য করো দ্বিতীয় বাক্যে যে কাজটি আমার দ্বারা সম্পাদিত হয়েছে, অর্থাৎ কাজটি ভার্বের উপর আরোপিত হয়েছে। প্রথম বাক্যে আমরা দেখছিলাম যে সাবজেক্ট নিজেই কাজটি সম্পাদন করছে, আর দ্বিতীয় বাক্যে আমরা দেখছি যে সাবজেক্টের উপর কাজটি আরোপিত হয়েছে। প্রথম বাক্যটার অর্থ যদি আমরা শুনি যে আই হ্যাভ ডান ইট, আমি কাজটি করেছি। দ্বিতীয় বাক্যের অর্থ যদি বলা হয় যে ইট হ্যাজ ডান বাই মি, অর্থাৎ আমার দ্বারা কাজটি করা হয়েছে, তাহলে আমার উপর কাজটি বর্তিত হয়েছে। এই ধরনের এটি আরেক ধরনের ভয়েস। শিক্ষার্থী, তোমরা মনে রাখবা, এই ভয়েস দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটাকে বলা হয় নাম্বার ওয়ান, একটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। দেন দুই নম্বর আমরা যেটাকে বলেছি, এটাকে বলছি আমরা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমরা যদি একটু ডেফিনিশন দেই তাহলে আরো পরিষ্কার হতে পারবো। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন কোনো বাক্যের সাবজেক্ট নিজেই নিজের কাজ সম্পাদন করে, তখন সেই বাক্যটিকে আমরা অ্যাক্টিভ বাক্য বলে থাকি। আর প্যাসিভ বাক্যের ডেফিনিশনে আমরা বলতে পারি, যখন কোনো বাক্যের সাবজেক্টের উপর কোনো কাজ আরোপিত হয়, অর্পিত হয়, হ্যাঁ, তখন সেই বাক্যটিকে আমরা প্যাসিভ বাক্য বলে থাকি। আমরা একটু যদি উদাহরণ দেই তাহলে বেশি পরিষ্কার হয়ে যাবে। আমরা অ্যাক্টিভ বাক্য লিখছি এবং প্যাসিভ বাক্য লিখছি। তোমরা লক্ষ্য করো,
দেখো সুমন drew a picture. সুমন একটি ছবি এঁকেছিল বা ছবি এঁকেছিল। এই বাক্যটি কে ছবি এঁকেছিল? সুমন ছবি এঁকেছিল। সুতরাং আমরা দেখছি যে এই বাক্যের ছবি আঁকার কাজটি সুমনের দ্বারা সম্পাদিত হয়েছে। অর্থাৎ আমাদের এই বাক্যের সাবজেক্ট নিজেই নিজের কাজ সম্পাদন করছে। তাই এই বাক্যটিকে আমরা বলবো অ্যাক্টিভ বাক্য। অ্যাক্টিভ বাক্য। আবার যদি এটাকে আমরা একটু পরিবর্তিত ফর্মে লিখি তাহলে কি করা যায়, যে এ পিকচার, আমাদের পাস্ট টেন্সে রয়েছে আমাদের ওয়াজ drawn by সুমন। তোমরা লক্ষ্য করো, এ পিকচার ওয়াজ drawn by সুমন, অর্থাৎ সুমনের দ্বারা একটি ছবি অঙ্কিত হয়েছিল। তাহলে এই বাক্যে আমরা দেখছি যে সুমনের দ্বারা একটি কাজ সম্পাদিত হয়েছে বা সুমনের উপর ছবি আঁকার কাজটি আরোপিত হয়েছে। এই ধরনের বাক্যকে আমরা কি বলি? প্যাসিভ ভয়েস বলি বা প্যাসিভ বাক্য বলি। আমরা এখন যে বিষয়টি জানবো যে একটি বাক্যকে কিভাবে প্যাসিভ বাক্যে নিতে হয়, তার আগে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা হলো এরকম যে ইংরেজিতে আমাদের 5 প্রকারের বাক্য আছে। তোমরা জানো যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লামেটরি। এই 5 প্রকারের সেন্টেন্সের ভিতরে প্রথম 3টি অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এই 3 ধরনের বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি। বাকি যে 2টি আছে অর্থাৎ অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, এই 2টি সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে, আমরা কি সকল বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি? আমার মনে হয় বিষয়টি তোমাদের একটু পরিষ্কার হওয়া প্রয়োজন। বাক্যের সাবজেক্ট অবজেক্ট থাকা যেমন প্রয়োজন, আমাদের অনেক বিষয় রয়েছে, সকল বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি না। তোমরা একটু 2টা বাক্য দেখো। প্রিয় শিক্ষার্থীরা, নাবিল writes a poem। আমরা আরেকটা বাক্য লিখছি, নাম্বার 1-এ লিখছি কি? নাবিল writes a poem। আমরা সেকেন্ড সেন্টেন্সটা একটু লিখি। দেখো যে নাবিল has a pen। শিক্ষার্থীরা, তোমাদের এখানে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে, দুটো বাক্যেই আমাদের সাবজেক্ট আছে, আমাদের ভার্ব বা ফাইনাইট ভার্ব আমরা যাই বলি না এটা আছে, আমাদের এখানে কি আছে? অবজেক্ট আছে। আমাদের দ্বিতীয় বাক্যে দেখো নাবিল সাবজেক্ট, হ্যাজটি এখানে আমাদের সেই ফাইনাইট ভার্ব বা ভার্ব, এ পেন এখানে আমাদের অবজেক্ট। ঠিক আছে? এখন প্রথম বাক্যটিকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি, কিন্তু দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটা হলো গিয়ে আমাদের নাবিল হ্যাজ এ পেন, এই বাক্যটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি না। কারণ হলো আমাদের ভার্বের 2টা ব্যাপার রয়েছে, এটা মনে রাখতে হবে। প্রথম বাক্যে যে ভার্বটি রয়েছে, এই ভার্বকে আমরা বলি ভার্ব অফ অ্যাকশন। কি বলি? ভার্ব অফ অ্যাকশন। আমাদের দ্বিতীয় যে ভার্বটি রয়েছে, আমাদের এই ভার্বটিতে
যে ভার্বটা আমরা বাক্য ব্যবহার করেছি সেটাকে আমরা বলছি ভার্ব অফ ইনঅ্যাকশন। অর্থাৎ প্রথম বাক্যটির ভিতরে একটা অ্যাকশন বা গতিশীলতা বা একটা কর্ম সম্পাদনের একটা ভাব কাজ করে, দ্বিতীয় বাক্যটার ভিতরে এরকম কোনো অর্থাৎ রাইটস লেখা একটা কাজ ক্রিয়া এখানে সম্পাদিত হচ্ছে, এই ধরনের ভাবকে আমাদের ভার্ব অফ অ্যাকশন বলা হয়। দ্বিতীয় বাক্যে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো দিয়ে থাকা, আবার আমাদের অনেক অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমাদের ফাইনাইট ভার্ব হিসেবে আসে, যেমন অ্যাম, ইজ, আর, এগুলো যখন বাক্যে ব্যবহৃত হয় তখন এগুলো দ্বারা কোনো কর্ম সম্পাদন করা বোঝায় না। তাই এই ধরনের ভার্বগুলোকে আমরা সাধারণত ভার্ব অফ ইনঅ্যাকশন বলে থাকি। আর এই ধরনের ভার্ব যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি না। তাহলে আমরা শুধুমাত্র যে ভার্বগুলা ভার্ব অফ অ্যাকশন এবং যাদের অবজেক্ট থাকবে তাদেরকেই আমরা শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবো। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ যে বাক্যে ভার্ব অফ অ্যাকশন থাকবে এবং যে বাক্যে আমাদের অবজেক্ট থাকবে, হ্যাঁ, সেই বাক্যটিকে কেবল আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবো। আবার ভার্ব অফ ইনঅ্যাকশন যেখানে থাকবে সেখানে অবজেক্ট থাকা সত্ত্বেও আমরা তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এবার আমরা ভয়েস চেঞ্জের জন্য আমাদের প্রথম যেটি রয়েছে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হয় সেই বিষয়ে কথা বলবো। এর জন্য কয়েকটি কতিপয় নিয়ম তোমাদের মনে রাখতে হবে। নিয়মগুলো অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। আমি বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ রূপান্তরের নিয়ম। তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। আমরা এই নিয়মগুলো বলবো একে একে। আমরা কয়েকটা নিয়ম বলবো, এই নিয়মটা তোমরা যদি ধারাবাহিকভাবে মেনটেন করো তাহলে তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া অত্যন্ত সহজ হবে। পরবর্তীতে তোমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হয় সেটাও জানতে পারবে। আমাদের প্রথম যে বিষয়টি রয়েছে নাম্বার 1, সেটা হলো প্রদত্ত বাক্যে, তোমরা লিখে নেবে, প্রদত্ত বাক্যের অবজেক্ট হবে উত্তর বাক্যের, অর্থাৎ যেটা আমরা লিখতে চাই চেঞ্জ করে, উত্তর বাক্যের সাবজেক্ট, অর্থাৎ তার অবজেক্টিভ ফর্মকে আমরা সাবজেক্টিভ ফর্মে রূপান্তর করব। আমাদের 2 নম্বর কাজ বা দ্বিতীয় কাজ যেটা হবে সেটা হলো প্রদত্ত বাক্যের টেন্স ও উত্তর বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসাতে হবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে একটু মন দিয়ে শুনবে তোমরা, যে প্রদত্ত বাক্যের মূল ভার্ব এর V3 রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম V3 রূপ এটা বসবে। আমরা 4 নম্বর যেটা করব, একটি প্রিপজিশন বসাতে হবে।
প্রিপজিশন বাই বসবে। অনেক ক্ষেত্রে বাই ছাড়া অন্যান্য প্রিপজিশনও বসতে পারে। আমাদের 5 নম্বরে যেটি রয়েছে সেটি হলো প্রদত্ত বাক্যের সাবজেক্ট এর অবজেক্টিভ রূপ বসবে। তোমরা লক্ষ্য করো আমরা এতক্ষণ লিখলাম, তোমরা অবশ্যই বিষয়গুলা খাতায় লিখে নেবে। প্রথম বলা হয়েছে প্রদত্ত বাক্যের অবজেক্ট হবে উত্তর বাক্যের সাবজেক্ট। 2 নম্বরে বলা হচ্ছে কি প্রদত্ত বাক্যের যে টেন্স থাকবে এবং উত্তর বাক্যের যে সাবজেক্ট থাকবে তার নাম্বার পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসাতে হবে। 3 নম্বরে আমরা বলেছি প্রদত্ত বাক্যের মূল ভার্ব যেটা থাকবে তার V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপ বসবে। আমরা চতুর্থ বলেছি প্রিপজিশন বসবে, সেটা সাধারণত বাই বসে, তবে এই বাই ছাড়া অন্যান্য টু, অ্যাট, উইথ ইত্যাদি প্রিপজিশনও বসতে পারে। আমরা 5 নম্বরে বলেছি প্রদত্ত বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ রূপ বসবে। আমরা এখন বাস্তবিক প্রয়োগ করে দেখাতে চাই, তোমরা এটা অবশ্যই খাতায় লিখে রাখবে। আমরা একটি বাক্য লিখছি, he pays the fish. He pays the fish. সে ফিশ পরিশোধ করে। আমরা এই বাক্যে দেখছি কি পে, এটা ভার্ব অফ অ্যাকশন, আমাদের এখানে অবজেক্ট আছে, আমাদের সাবজেক্ট আছে। তাহলে এটা আমাদের কি সাবজেক্ট, এটা হলো কি আমাদের ভার্ব অফ অ্যাকশন, আমাদের এইটুকু হলো কি অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই নিয়ম অনুযায়ী পরিবর্তন করব। প্রথম যেটা বলা হয়েছে প্রদত্ত বাক্যের অবজেক্ট হবে উত্তর বাক্যের সাবজেক্ট। আমাদের এই বাক্যটির অবজেক্ট ছিল কি দি ফিশ, তাহলে আমাদের দি ফিশ আমরা এখানে সাবজেক্ট উত্তর লিখছি, আমরা প্যাসিভ ভয়েসে দি ফিশ। এরপরে একটা কথা বলা হয়েছিল, আমাদের প্রথম কাজ হয়ে গেল 2 নম্বর প্রদত্ত বাক্যের টেন্স ও উত্তর বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন, অর্থাৎ প্রদত্ত বাক্যটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর সে অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব পাবো am, is, are। ঠিক আছে, তো আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হলো দি ফিশ। তাহলে আমাদের এইটির এখন দেখবো যে সাবজেক্ট যেটা পেয়েছি সেই সাবজেক্টটা আমরা মূলত অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট করেছি এর নাম্বার পার্সন, এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার। দেখো ফি থেকে হয়েছে কি ফিশ, তাহলে আমাদের এর সঙ্গে রিলেটেড আছে হলো গিয়ে আর, এই কারণে আমরা নিব দি ফিশ আর। আমাদের দ্বিতীয় কাজ আমরা শেষ করে ফেলেছি। তৃতীয় বাক্য যেটা হলো প্রদত্ত বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব ছিল পেইজ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পেইড, পি এ আই ডি, পেইড। একটি প্রিপজিশন বসবে, সেটা হলো আমাদের বাই। আর আমরা পঞ্চম কাজ করেছি প্রদত্ত বাক্যের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আমাদের হি ছিল, হি এর অবজেক্টিভ ফর্ম হলো গিয়ে হিম। তাহলে আমরা কি লিখলাম, দি ফিস আর পেইড বাই হিম, তার দ্বারা ফিস পরিশোধ করা হয়েছিল। শিক্ষার্থীরা, এভাবে প্রত্যেকটি বাক্যকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে চাই, শুধুমাত্র আমরা এই 5টি কথা মনে রাখবো। আমরা অবশ্যই প্রত্যেকটি অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারবো। এখন হলো অ্যাসার্টিভ সেন্টেন্সে অনেক সময় আমাদের ডাবল অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের পরিবর্তনটা আমাদের শিখতে হবে। আমরা আজকে সেটাও একটু শিখে নিই, তারপরে আমাদের যে সমস্ত অন্যান্য বিষয় রয়েছে আমরা অন্য ক্লাসে আলোচনা করব। আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স উইথ ডাবল অবজেক্ট, এই ধরনের বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হয় আমরা সে বিষয়ে একটু আলোচনা করি।
আমরা একটু লেখার চেষ্টা করি। She gave me a pen. সে আমাকে একটি কলম দিয়েছিল। কি দিয়েছিল? কলম দিয়েছিল। আমাদের এখানে হলো গিয়ে সাবজেক্ট, আমরা এখানে দেখলাম হলো গিয়ে সেই ভার্ব অফ অ্যাকশন, আমাদের মিটি, এটা আমাদের অবজেক্ট 1, আর এ পেনটা হলো গিয়ে আমাদের অবজেক্ট 2। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলা হয়েছিল যে প্রদত্ত বাক্যের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তোমরা মনে রাখবে, একটি বাক্যে যখন দুইটি অবজেক্ট থাকে তখন দুইটি অবজেক্টকে আমরা দুই নামে আখ্যায়িত করে থাকি। একটি ডিরেক্ট অবজেক্ট আর একটি হলো ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টটা হলো আমাদের যেটা বস্তুবাচক থাকবে সেটা হলো ডিরেক্ট, আর যেটা ব্যক্তিবাচক থাকবে সেটা হলো ইনডিরেক্ট। তোমরা দেখবে এখানে মি, অবশ্যই এটা ব্যক্তিবাচক, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, এবং এ পেন বস্তুবাচক, সুতরাং এটি হলো ডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট 2 হলো এই বাক্যে আমাদের ডিরেক্ট অবজেক্ট। তোমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে যে কোনো একটি অবজেক্টকে আমরা যদি সাবজেক্ট হিসাবে নেই, আমাদের প্যাসিভ বাক্যে রূপান্তর করতে কোনো অসুবিধা হবে না। আমরা দুটি অবজেক্টকে নিয়েই করতে পারবো। আমরা প্রথমত একটি বাক্য লিখি, অর্থাৎ এই বাক্যের অবজেক্ট ছিল আমাদের এ পেন, আমরা লিখলাম সেটা, অর্থাৎ উত্তর বাক্যে সাবজেক্ট করে দিলাম এ পেন। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় কাজ ছিল আমাদের উত্তর বাক্যের প্রদত্ত বাক্যের টেন্স এবং উত্তর বাক্যের যে সাবজেক্টের নাম্বার পার্সন। আমাদের প্রদত্ত বাক্যটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, যার অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাবো ওয়াজ এবং ওয়ার। তো দেখো, আমাদের এখানে এ পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার সঙ্গে ওয়াজ আসবে, অর্থাৎ ওয়াজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ গিভ, এর প্রেজেন্ট ফর্ম গিভ, ওর পাস্ট পার্টিসিপল হলো গিয়ে গিভেন। আমাদের যে অবজেক্ট 1 আছে সেটি অপরিবর্তিত অবস্থায় এখানে বসে যাবে, প্রিপজিশন বাই বসবে, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো গিয়ে হার বসবে। এটা উত্তর। আবার যদি আমরা কেউ লিখতে চাই যে না, আমরা অবজেক্ট 1 কে, অর্থাৎ ইনডিরেক্ট যে অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট করব, তাহলে মি এর পরিবর্তে আমরা লিখতে পারি আই, এবং আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ওয়াজ। আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিয়ে গিভেন। আমাদের অবজেক্ট 2 তখন অপরিবর্তিত অবস্থায় এখানে বসে যাবে এ পেন, প্রিপজিশন বাই, আমাদের সি থেকে আসবে হার। প্রিয় শিক্ষার্থীরা, দুইটি উত্তরই সঠিক। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে হয় সেটা জানলাম। তাহলে আমরা আজকে কি কি শিখলাম প্রিয় শিক্ষার্থীরা? আমরা শিখলাম ভয়েস কাকে বলে, আমরা দেখলাম উদাহরণ শিখলাম, আমরা পরবর্তীতে ভয়েস কয় প্রকার সেটা বলেছি, পরবর্তীতে বলেছি কোন কোন সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি, আমরা তার পরবর্তীতে বলেছি কোন কোন বাক্যকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি, অর্থাৎ ভার্ব অফ অ্যাকশন এবং ইনঅ্যাকশনের যে কথাটা বলেছিলাম তোমরা অবশ্যই মনে রেখেছো। আর তার পরবর্তীতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যেতে হয় তার 5টি নিয়মের কথা এখানে বলেছি, এবং সে অনুযায়ী আমরা উদাহরণ দিয়েছি। সর্বশেষ আমি বলেছি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি দুইটা অবজেক্ট থাকে সেই দুইটি অবজেক্টকে কি বলা হয়, এবং সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটি বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পারি সেটা আমরা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, একই বিষয়ে যদি আমরা অনেকক্ষণ আলোচনা করি তাহলে এটা অত্যন্ত বোর হয়ে উঠতে পারে তোমাদের জন্য। তাই আমরা এই ভয়েস চেঞ্জের উপরে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা তোমাদের আর ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আজকে এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায়। আল্লাহ হাফেজ।